মতিপুর নামে এক গ্রামে মায়া শিয়ালিনী তার মায়ের সাথে বাস করত। ওরা এই গ্রামে নতুন এসেছে, তাই গ্রামটার কিছুই চেনা জানা ছিল না মায়ার। মা, তুমি আমাকে আজ ঘুরতে নিয়ে যাবে? শুনেছি এই গ্রামটা অনেক সুন্দর, নিয়ে যাবে আমাকে? তুই বুঝি ঘুরতে যাবি মা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোকে নিয়ে ঘুরতে যাব। মায়ের ঘুরতে নিয়ে যাওয়ার কথা শুনে মায়া অনেক খুশি হয়ে যায়। এইদিকে মায়ার মা ওদের জন্য কিছু খাবার আর জল থলেতে করে নিয়ে নেয়। মা, ও মা, তুমি এসব কেন নিলে সেটা তো বলো। পথে যদি আমার মায়া মায়ের ক্ষুধা পেয়ে যায় তখন কি খাবো শুনি, তার জন্যই তো আমি এসব নিয়ে নিয়েছি। ও, তাই বুঝি? এখন তবে ঠিক আছে, চলো মা, চলো যাওয়া যাক। এরপর তারা মামে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঘুরবে বলে, আর হাঁটতে হাঁটতে চলে যায় গ্রামের মাঝ প্রান্তে। হাঁটতে হাঁটতে ওদের দেখা হয় একটা শিয়ালের সঙ্গে। কি গো মায়ার মা, তুমি আবার কোথায় যাচ্ছ বলো তো? এই তো দাদা, আমার মেয়েটা বায়না করছে ঘুরতে যাবে, তাই আর কি আমি ওকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। ও, তাই বলো, ঘুরতে যাচ্ছ, খুবই ভালো কথা। এই গ্রামের এই জঙ্গলের আশেপাশে ঘুরবে কেমন? জঙ্গলের একেবারে গভীরে যেও না কিন্তু, তবে আবার বিপদ হতে পারে। আচ্ছা কাকু, তুমি কোনো চিন্তা করো না, আমরা দূরে কোথাও যাব না। এরপর শিয়ালটি সেখান থেকে কথা বলে চলে যায়। এদিকে মায়া ও তার মা জঙ্গলের ভেতরে চলে যায়। মা, জঙ্গলের গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলো? আমি কিন্তু আবার আসবো এই জঙ্গলে ঘুরতে, এই বলে দিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওরা যখন বাড়িতে ফিরে আসবে তখন মায়ার নজর পড়ে একটি ফুল গাছের উপর। ফুলটি দেখতে ছিল অনেক সুন্দর, তাই মায়া ছুটে গিয়ে গাছ থেকে একটি ফুল ছিঁড়ে নেয়। আর তার সঙ্গে সঙ্গে মায়া ও তার মা অদৃশ্য হয়ে জঙ্গলের গভীরে গিয়ে পৌঁছে যায়। এমনটা হতে দেখে মায়া ও তার মা অনেক ঘাবড়ে যায়। মা, ও মা, আমরা এই তো কোথায় চলে এলাম মা? আমার তো অনেক ভয় করছে মা, অনেক ভয় করছে আমার। ভয় পাসনি মা, আমরা এখান থেকে বেরোনোর পথ খুঁজি, চল। ভয় পেলে কি আর চলবে, সেটা তো বল। এই বলে মা মেয়ে জঙ্গলের মাঝে হাঁটতে থাকে। অনেকক্ষণ হাঁটার পরেও ওরা কোনো পথ খুঁজে পাচ্ছিল না। এদিকে বেলা গড়িয়ে সন্ধে নামছিল। সন্ধে হয়ে আসতে দেখে মায়া, মা, আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে, চল আমরা বরং আমাদের খাবারগুলো খেয়ে নেই। কিন্তু মা। আর কোনো কিন্তু নয় সোনা, এখানে চুপটি করে বস। এরপর মা মেয়েকে খাবার খাইয়ে দেয়। মা জানতো মায়া খাবার খেলেই ঘুমের কোলে ঢলে পড়বে, তাই তিনি জেনে বুঝেই এই খাবার খাইয়ে দেয় তাকে। আর সেটাই হলো যেটা তার মা চাইতো। মায়ের কোলে ছোট্ট মায়া ঘুমিয়ে পড়লো। আস্তে আস্তে রাত নেমে আসে, আর পুরো রাত মায়া ঘুমিয়ে কাটিয়ে দেয়, আর মা জেগে মেয়েকে পাহারা দেয়। পরের দিন সকাল হয়ে যায়, তার সাথে মায়ের ঘুমও ভেঙে যায়। মা, ও মা, সকালে হয়ে গেছে, আমরা আমরা এমন গাছপালার মাঝে আর জঙ্গলের মাঝে কি করছি বলো তো? কিছুক্ষণ বাদেই মায়ার সব কিছু মনে পড়ে যায়। মা, আমি বাড়িতে ফিরে যাব, চলো আমাকে বাড়িতে নিয়ে চলো। এই তো মা, আমরা এখন এখান থেকে বেরোবার পথ খুঁজবো। পথ পেলেই তুই আর আমি বাড়িতে ফিরে যাব। ওরা আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দুপুর হয়ে যায়, কিন্তু কোনো রাস্তা তারা খুঁজে পায় না। অন্যদিকে মায়ার বাবা বাড়িতে ফিরে মেয়ে ও স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায়, আর সে খুঁজতে বের হয়। রাস্তায় সে শিয়ালটির সঙ্গে মায়ার বাবার দেখা হয়ে যায়। দাদা, ও দাদা, বলছি আপনি আমার মেয়ে আর স্ত্রীকে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, গতকাল তো দেখেছিলাম, ওরা মামে ঘুরতে বেরিয়েছিল। কেন, বলি বাড়ি ফেরেনি? দাদা, আমি তো আজ এলাম, কাল বাড়ি ফিরেছিল কিনা তা তো আমি ঠিক বলতে পারবো না। তাহলে তুমি বরং একবার জঙ্গলে গিয়ে দেখো, ওদের আবার কোনো বিপদ হলো না তো। দাঁড়াও দাঁড়াও, তোমার একা যাওয়ার কোনো দরকার নেই, আমিও যাচ্ছি। এরপর তারা জঙ্গলের ভেতরে চলে যায়, আর মা মেয়েকে খুঁজতে থাকে। মায়া, মায়া, মা আমার কোথায় তোরা? মায়া। শিয়াল চিৎকার করে তার মেয়েকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া আসে না। ওরা হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে চলে যায়। এদিকে মায়া
মা, আমি যে আর হাঁটতে পারছি না, পা যে আমার আর চলছে না, অনেক ক্ষুধা পেয়েছে। মায়া, মা আমার, আর একটু কষ্ট কর। এই তো আমরা বাড়ি যাওয়ার রাস্তা খুঁজে পাবো। আর চিন্তা করিস না, আর একটু হাঁটলেই পেয়ে যাব। চল মা। মায়ের কথা শুনে মায়া মায়ের সাথে আবারও হাঁটতে শুরু করে, কিন্তু না কোথাও তারা রাস্তা খুঁজে পায়, আর না তারা কোনো রকম কোনো উপায় খুঁজে পায়। অবশেষে ওরা ক্লান্ত হয়ে একটি আম গাছের ছায়ায় বসে পড়ে। আম গাছ ওদের দেখতে পেয়ে অনেক রেগে যায় আর বলে, এই এই কে তোমরা? তোমাদের সাহস কি করে হয় আমার ছায়ায় বসার? ওঠো, ওঠো এখান থেকে। ছি, ঘেমে শরীরের কি অবস্থা, কি দুর্গন্ধ, গন্ধে আমার পেট একদম ভরে যাচ্ছে। চলে যাও বলছে। কিন্তু আম গাছ, আশেপাশে তো আর বড় কোনো গাছ নেই। ওই তো ওখানে একটা কাঁঠাল গাছ আছে, চল মা, সেখানে গিয়ে বরং আমরা বসি। এরপর তারা মা মেয়ে আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে ওই কাঁঠাল গাছটার নিচে বসে, আর সেখানে বসে মা মেয়ে ভীষণ কাঁদতে থাকে। ওদের এমন কান্না দেখে কাঁঠাল গাছটি কথা বলে ওঠে। কি কুমে, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? বলো বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। একে কাঁঠাল গাছ, তুমি কথা বলছো? তুমি কি না আমাদেরকে সাহায্য করবে? তবে আমাদেরকে সাহায্য করো না। জানো, আমরা এখানে আটকে গেছি, কোথায় যেন চলে এসেছি, বাড়ি যাওয়ার মতো কোনো পথই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ কাঁঠাল গাছ, দয়া করে তুমি আমাদেরকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। তোমাদের আর কোনো চিন্তা নেই, তোমরা যে আসল জায়গায় চলে এসেছো। এবার তোমরা নিশ্চয়ই বাহিরে যেতে পারবে। তবে তোমরা আর ভুলেও কখনো এই অভিশপ্ত পুরীতে ফিরে এসো না। এই জায়গার রহস্য তোমাদেরকে আমি বলতে পারবো না, তবে এই জায়গা থেকে বের হওয়ার উপায় আমি তোমাদের ঠিক বলে দিচ্ছি। সত্যি তুমি আমাদেরকে এখান থেকে বের হওয়ার উপায় বলে দিবে কাঁঠাল গাছ? তাহলে দাও না, দাও না উপায় বলে। নিশ্চয় দিব। এখান থেকে বের হওয়ার উপায় আমার কাছে আছে। এই দেখো, আমার কাছে একটি কাঁঠাল ধরে আছে। এটা হচ্ছে জাদুই কাঁঠাল। তুমি বরং এই কাঁঠালটি ছিঁড়ে নাও, কেমন? এই কাঁঠালটা ছিঁড়লেই এখান থেকে হিরে বের হবে, আর জাদুই কাঁঠালের হিরেই তোমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যাবে, কেমন? এই হীরের আলোয় তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের নিজ জঙ্গলে। এসব কথা শুনে মায়া ভীষণ খুশি হয়, আর মায়ার মা সেই গাছ থেকে কাঁঠালটি পেড়ে নেয়, আর কাঁঠালটি ভাঙতেই কাঁঠাল থেকে অনেকগুলো হিরে বেরিয়ে আসে। এসব দেখে তারা মা মেয়ে দুজনেই বেশ আশ্চর্য হয়ে যায়। সেখান থেকে একটি মাত্র হিরে নিয়ে তারা মা মেয়ে পথ চলতে শুরু করে। অবশেষে সেই জাদুই হিরে থেকে আলোক রশ্মি বের হয়, আর সেই আলোক রশ্মি অনুসরণ করে তারা মা মেয়ে অনেকটা পথ হাঁটে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বিকেল গড়িয়ে আসে, আর তারা মা মেয়ে তাদের জঙ্গলে ফিরেও আসে। যাক বাবা, অবশেষে অবশেষে আমরা আমাদের জঙ্গলে ফিরে এসেছি। ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বর। হ্যাঁ মা, আমার যে খুব ভালো লাগছে। আমরা অনেক কষ্ট করেছি, আমি আর কখনোই ঘুরতে যাব না, আর বায়নাও ধরবো না। চলো বাড়িতে ফিরে যাই মা। এরপর তারা মা মেয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরে আসে। ওইদিকে মায়ার বাবা ওদেরকে খুঁজে না পেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, আর এসেই দেখে মায়া এবং তার মা বাড়িতে ফিরে এসেছে। এসব দেখে তো শিয়ালের ভীষণ কষ্ট হয়, আর সে আবেগপ্রবণ হয়ে কাঁদতে থাকে। কি গিন্নি, তোমরা কিনা বাড়িতে ফিরে এসেছো? আর আমি তোমাদের কত খুঁজেছি জানো? কোথায় কোথায় ছিলে তোমরা, বলো তো? বাবা, সেই সব কথা আর বলুন না, আমরাও অনেক কষ্টে ছিলাম। দাঁড়াও, সবটা তোমাকে খুলে বলছি। এরপর মায়া তার বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে মায়ার বাবা অনেক কষ্ট পায়, আর শেষমেশে সে মুচকি হেসে ওঠে, কারণ সে তার মেয়েকে ফিরে পেয়েছে। আর কখনোই জঙ্গলে তোমরা যেও না, আমি যে তোমাদেরকে হারাতে চাই না বলো। কিন্তু একই মায়ার মা, তোমার হাতে ওটা কি জ্বলছে অমন? আরে এটাই তো সেই হিরে। জাদুই কাঁঠাল গাছের থেকে হিরে পেয়েছি। সেই হিরে দিয়েই তো আমরা আমাদের জঙ্গলে ফিরে আসতে পেরেছি। দেখো, এই যে সেই হিরে। আরে বাহ, যাক, এই হিরেটা হয়তো আমাদের কোনো উপকারে আসবে। তবে তার থেকেও ভালো হয়েছে আমি আমার হিরের টুকরো মেয়েটাকে ফিরে পেয়েছি। চলো তোমরা ঘরে চলো, আজকে আমরা মজা করে খাবার খাবো, চলো।
এরপর তারা ওই হিরেটাকে যত্ন করে রেখে দেয় আর সবাই মিলে মজা করে খাবার খায়। এরপর থেকে শিয়ালের পরিবার বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে, তাদের আর কোনো সমস্যাই থাকে না। রূপসা নদীর তীরে বনগ্রাম নামের সুন্দর একটি গ্রাম ছিল, কিন্তু হঠাৎই সেই গ্রামে একটা পরীকন্যার আবির্ভাব ঘটে। তবে সেই গ্রামটা কোনো মানুষের ছিল না, সেই গ্রামে ছিল অনেক পশু পাখির বসবাস। আরে আরে বাহ, এই গ্রামটা তো দেখছি ভারী সুন্দর। এত সুন্দর গ্রাম তো এর আগে কখনোই আমার চোখে পড়েনি। গ্রামটা আমি খুব ভালো করে ঘুরে দেখি তো। এরপর পরীকন্যা সেই গ্রামটি ঘুরে ঘুরে দেখতে লাগে। গ্রামটি পরীকন্যার খুব ভালো লাগলেও সেই গ্রামের পশু পাখিদের পরীকন্যার মোটেও ভালো লাগে না। উফ বাবা, কি বিচ্ছিরি দেখতে! এই গ্রামের পশু পাখিগুলো এত বিচ্ছিরি কেন? অথচ আমাদের পরিরাজ্যের পরীরা কত সুন্দর। ছি, এইসব মানুষদের দেখলে আমার কেমন যেন একটা ঘৃণা হচ্ছে। উফ বাবা! এসব কথা বলে পরীকন্যা যখন পুরো গ্রামে ঘুরছিল, ঠিক তখনই একটি বাঘের ছানা এবং একটি হরিণের ছানা সেখানে চলে আসে। দেখ মিতা, দেখ এই মেয়েটা কত সুন্দর। আর এই মেয়েটার পিঠে কত সুন্দর সুন্দর দুটো ডানা। দেখেছিস তো? দেখ দেখ, ভারী মিষ্টি লাগছে, তাই না রে বল? হ্যাঁ রে বিলি, তুই একদম ঠিক কথা বলেছিস। মেয়েটি দেখতে কিন্তু ভারী সুন্দর, আর ওর ডানাগুলো দেখতে আরো সুন্দর। হ্যাঁ রে, এমন সুন্দর মেয়ে তো আমি এর আগে কোথাও দেখিনি, আর কখনোই দেখিনি। হ্যাঁ গো মেয়ে, তোমার নাম কি গো? আর তোমার বাড়ি কোথায়? এই কুৎসিত মেয়েরা, তোরা আমার সামনে থেকে দূরে যা, দূরে যা বলছি। আমাকে দেখে কি তোরা চিনতে পারছিস না নাকি বলতো? আমি হলাম পরীকন্যা, বুঝতে পেরেছিস তোরা? এবার সরে যা তো আমার সামনে থেকে, সরে যা। ও মা, তুমি সত্যি কথা বলছো? তুমি কিনা পরীকন্যা? এই এই, কে কোথায় আছো? এখানে এসো এসো, দেখে যাও, দেখে যাও, আমাদের গ্রামে পরীকন্যা এসেছে, এই দেখো। এই শয়তান মেয়ে, চুপ কর, চুপ কর, থাম বলছি, থাম। একদম বেশি চিৎকার চেঁচামেচি করবি না, বুঝতে পেরেছিস তুই? নইলে আবার এই গেও ভূতগুলো এসে আমাকে আবার ঘিরে ধরবে। বাবারি বাবা, কি কুৎসিত দেখতে! এসব কথা বলে পরীকন্যা সেখান থেকে চলে যায় আর গ্রাম ঘুরে ঘুরে দেখতে থাকে। ততক্ষণে বিকেল হয়ে যায় আর পরীকন্যাও পরিরাজ্যে ফিরে যায়। সেখানে গিয়ে পরীকন্যা দেখে তার মা তার জন্য অপেক্ষা করছিল। এদিকে তার মা তো ভীষণ রেগে আছে, আর পরীকন্যাকে দেখে তো আরো চটে গেছে। কি ব্যাপারটা কি পরীকন্যা, তুমি সারাদিন কোথায় ছিলে? আর তুমি কিন্তু দিন দিন ভীষণ অবাধ্য হয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? তুমি তো দেখছি আমার কোনো কথাই শোনো না আজকাল। নিজের যখন যেটা ইচ্ছে সেটাই করো, এমনকি আমাকে না বলেও যখন তখন এখান থেকে বের হয়ে যাচ্ছ। তুমি যে এভাবে বাইরে ঘোরাফেরা করছো, এসব কিন্তু আমার মোটেও পছন্দ না। উফ মা, প্রাসাদে আসতে না আসতে তুমি কি না আবারও শুরু করলে বলো তো? তাছাড়া মা, আমি তো এখন বড় হয়েছি বলো, আমি তো আমার মতো করে চলাফেরা করব, তাই না? সব সময় তোমাকে বলে আমায় কেন চলাফেরা করতে হবে বলো তো? তুমি রানীপুরি বলে কি সবার মাথা কিনে নিয়েছো নাকি? একটা কথা তুমি খুব ভালো করে শুনে নাও মা, তুমি রানীপুরি হলে আমি কিন্তু পরীকন্যা, সেটা তুমি ভুলে যেও না। পরীকন্যা, এইসব কি ধরনের বেয়াদবি? আর তুমি তোমার মায়ের সঙ্গে কিভাবে কথা বলছো? নেহাত তোমার বয়স অনেক কম, আর তুমিও এখন অনেক ছোট। তা না হলে তো আমি তোমাকে এক্ষুনি কারাগারে বন্দি করে রাখতাম। তবে তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি নিজেকে একদম বদলে ফেলো। তুমি রানীপুরীকে অনুসরণ করো, আমার মতো দায়িত্ব পালন করো। এসব কেন করছো না তুমি? তোমাকে যেসব দায়িত্ব কর্তব্য সম্পর্কে সবটা জানতে হবে নাকি? আমার পরে তো তুমি হবে এই পরিরাজ্যের রানীপুরী, তাহলে তোমাকে কি সবটা শিখতে হবে না? আর তুমি যদি এইভাবে উচ্ছৃঙ্খল হয়ে চলাফেরা করো, তবে তুমি পরিরাজ্যের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে কি করে পালন করবে? উফ মা, আমি তো এখনো অনেক ছোট, আমার তো এখন হেসে খেলে বেড়ানোর কথা, তাই না?
এখনই তুমি আমাকে এসব দায়িত্বের কথা বলো না তো। সময় হলে আমি তোমার সব কথা শুনে চলবো, বুঝতে পেরেছো তুমি? এসব কথা বলে পরীকন্যা সেখান থেকে চলে যায়। আর পরীকন্যার এমন আচরণ দেখে তো রানীপুরী ভীষণ চিন্তায় পড়ে যায়। সে হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। এভাবেই বেশ কিছুদিন কাটতে থাকে। একদিন পরীকন্যা বলতে থাকে, কতদিন হয়ে গেল আমি তো ওই গ্রামটাতে যাচ্ছি না। না, এভাবে আর দেরি করা ঠিক না। আমি ওই গ্রামটাতে যাবই যাব। এস, কি সুন্দর গ্রামটা! একদম ছবির মতো দৃশ্য। ওই গ্রামটা যে আমার চোখের সামনে সব সময় ঘুরঘুর করে। না, আর দেরি করা ঠিক হবে না। আমাকে যে এক্ষুনি ওই গ্রামে যেতে হবে। এসব কথা বলে পরীকন্যা পরিরাজ্য থেকে রওনা দেয় আর সেই গ্রামে গিয়ে পৌঁছে যায়। পরীকন্যা যখন সে গ্রামের উপর দিয়ে ঘুরছিল, হঠাৎই সে একটি ফুলবাগান দেখতে পায়। ও মা, ফুল বাগানটা কত সুন্দর! এরকম বাগান তো আমি আগে কখনোই দেখিনি। এই ফুল বাগানটা দেখে তো আমার চোখ একদম জুড়িয়ে গেল। তাছাড়া এই ফুল বাগানটা তো পরিরাজ্যের থেকেও অনেক বেশি সুন্দর। ইচ্ছে করছে এই সব ফুলগুলোকে তুলে আমি আমার হাতে নিই আর ফুলগুলো আমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখি। এসব কথা বলে পরীকন্যা সেই ফুল বাগানের উপর দিয়ে লাফালাফি এবং ছোটাছুটি করতে থাকে এবং সে সমস্ত ফুলগুলোকে নষ্ট করতে থাকে। আর তখনই সেখানে ফুল বাগানের মালিক বাঘিনী এসে এসব দৃশ্য দেখে তো ভীষণ অবাক হয়ে যায় আর বলে, হায় হায়, তুমি আবার আমার কি সর্বনাশ করছো বলো তো? কি করছো নাকি? তোমার যদি ফুলগুলোকে অতই ভালো লেগে থাকে তাহলে তুমি এখান থেকে ফুল নিতে পারতে। অযথাই আমার এত সুন্দর বাগানটাকে তুমি কেন নষ্ট করছো বলো তো? তুমি কি জানো এই বাগানের উপর নির্ভর করে আমার দিন চলে? তাহলে কেন এমনটা করছো বলো তো? কি, তোর এত বড় সাহস? তুই কিনা পরিকন্যার কাজে বাধা দিচ্ছিস? তবে তো আজ তোর নিস্তার নেই, অসভ্য বাঘিনী কোথাকার! এসব কথা বলে পরীকন্যা রেগে মেগে আগুন হয়ে বাঘিনীকে একটি বানর বানিয়ে দেয়। ঠিক তখনই সেই পথ দিয়ে এক ভৈরবী মা যাচ্ছিল আর এসব দৃশ্য দেখে তো ভৈরবী মা দাঁড়িয়ে যায় আর বলতে থাকে, একে কি পরীকন্যা, এসব আবার তুই কি করছিসটা কি? তুই এই বাঘিনীকে এভাবে কেন বানর বানিয়ে দিলি বলতো? আমি তো নিজের চোখেই সবটা দেখলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি কি এমন দেখেছেন? হ্যাঁ, কি দেখেছেন দেখি? আমাকে আপনি একদম কোনো রকম জ্ঞান দিতে আসবেন না, এই আমি বলে দিলাম। ভৈরবী মা হয়েছে বলে একদম কাজ হয়ে গেছে। আপনি ভৈরবী মা হয়েছেন তাতে কি হয়েছে? হ্যাঁ, ভুলে যাবেন না, আপনি ভৈরবী মা হলেও আমি হলাম পরিকন্যা। কি পরীকন্যা, তুই কিনা এত অহংকারী? তুই এতগুলো অন্যায় করার পরেও গায়ের জোর দেখিয়ে কথা বলছিস? নিজের ক্ষমতার বলে কিনা এতগুলো কথা তুই আমাকে শোনাতে পারলি? না, আমি তো এসব অন্যায় কিছুতেই মেনে নেব না। আমি তো তোকে এই অন্যায়ের শাস্তি দেবই দেব। এসব কথা বলে ভৈরবী মা পরীকন্যাকে বন্দি করে রাখে আর বাঘিনীকে বানর দশা থেকে মুক্ত করে দেয়। কি ব্যাপারটা কি? একটা রাত পেরিয়ে গেল, রাত পেরিয়ে আবার বড় হয়ে এলো। আমার মেয়েটা যে কোথায় আছে আমি তো এসবের কোনো কিছুই জানি না। না, এভাবে আর অপেক্ষা করা একদম ঠিক হচ্ছে না। এবার আমাকে দেখতেই হবে আমার মেয়েটা কোথায় আছে। এরপর রানীপুরী মায়া দর্পণের কাছে যায় আর মায়া দর্পণে দেখতে পায় যে পরীকন্যা ভৈরবী মায়ের কাছে বন্দি আছে। এরপর রানীপুরী আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে ভৈরবী মায়ের কাছে চলে যায়। তুমি এসেছো মা, এসেছো তুমি। তুমি দয়া করে আমাকে মুক্ত করো মা। আমি আর কখনো এমন অন্যায় কাজ করবো না, কখনো আমার ক্ষমতার অপব্যবহার করবো না মা। মুক্ত করো আমাকে, এখান থেকে নিয়ে যাও। ভৈরবী মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন অন্যায় কাজ করবো না, আমাকে ছেড়ে দিন। ভৈরবী মা, আমার মেয়েটা যে তার ভুল বুঝতে পেরেছে, আপনি দয়া করে ওকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি আমার মেয়ে পরীকন্যাকে যথেষ্ট শাসনে রাখবো। ওকে আর কখনো কোনো অন্যায় করার সুযোগ দেব না। রানীপুরীর এসব কথা শুনে খুশি হয়ে ভৈরবী মা রানীপুরীর মেয়ে পরীকন্যাকে মুক্ত করে দেয়। এরপর পরীরানী তার মেয়ে পরীকন্যাকে নিয়ে পরীরাজ্যে চলে যায়।
তারপর থেকে রানীপরী তার মেয়েকে সবসময় শাসন করত এবং সব সময় আগলে রাখত, আর তাকে পরিরাজ্যের সকল শিক্ষা দীক্ষায় শিক্ষিত করে তোলে। এক ছিল পরিরাজ্য, সেখানে অনেক পরী একসাথে বসবাস করত। বেশ আনন্দেই থাকতো সবাই, কিন্তু হঠাৎ রাজ্যে প্রচুর গরম পড়তে শুরু করে, আর এতে করে সবাই অস্বস্তিতে পড়ে যায়। তখনই অনিতা পরী বলতে লাগে, ইস, এমন গরম তো আমি জীবনও দেখিনি। এই গরমে তো জীবনটা আমার বেরিয়ে যাবে। যাই তো দেখি বাকি পরীদের এই গরমে কি অবস্থা। এই বলে অনিতা পরী বাকি পরীদের কাছে যায় আর দেখে সবারই একই অবস্থা, গরমে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে। তখন মল্লিকা পরী বলে, ইস, এমন অবস্থাতে আমরা রাজ্যে কি করে টিকে থাকবো? বাপরে বাপ, কি গরম! সবাই যে অসুস্থ হয়ে পড়ছে, এতে তো রাজ্যের অনেক ক্ষতি হয়ে যাবে। গরমে সব গাছপালা শুকিয়ে যাচ্ছে, আর পশু পাখিরাও আমাদের মতো অসুস্থ হয়ে পড়ছে। কত দিন থেকে যে বৃষ্টি হচ্ছে না, কে জানে। হ্যাঁ রে অনিতা, যদি গরমটা একটু কম পড়তো তাহলে একটু ভালোই হতো। আর দেখ না রে, বৃষ্টিও হচ্ছে না। যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো গরমটা একটু কমে যেত। উফ, কি যে খারাপ লাগছে, এই গরমে থাকবো কি করে? এভাবেই পরিরাজ্যের সকলে গরমের অশান্তিতে ভুগছিল। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন অনিতা পরী ভাবে, আচ্ছা, আমাদের পরিরাজ্যে এত গরম, তাহলে পৃথিবীর অবস্থা কি হচ্ছে? একবার গিয়ে পৃথিবীর পশুদের দেখে আসা দরকার। আমি এক কাজ করি, আমি আমার রূপ পরিবর্তন করে পৃথিবীতে গিয়ে দেখে আসি। এরপর অনিতা পরী তার রূপ পরিবর্তন করে পৃথিবীতে চলে আসে। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই সে একজন পরী, কারণ সে তার ডানা একদমই অদৃশ্য করে রেখেছিল। সে পৃথিবীতে এসে দেখলো পৃথিবীতেও অনেক গরম, তবে পৃথিবীর সবাই কিছুটা স্বস্তিতে আছে। আচ্ছা, এখানেও তো প্রচন্ড গরম, তবুও সবাই স্বস্তিতে আছে কিভাবে? না, ভালো করে খোঁজ নিতে হবে। আরে আরে, সবাই ওসব কি সব খাচ্ছে? যাই তো কাছে গিয়ে একবার দেখি তো। এরপর অনিতা পরী কাছে গিয়ে দেখে বাচ্চা থেকে শুরু করে বুড়োরাও কি যেন কিনে কিনে খাচ্ছে। তা দেখে অনিতা পরীরও খুব ইচ্ছে হয় সেই জিনিসটি কিনবার। এরপর অনিতা পরী সে দোকান থেকে একটা আইসক্রিম কিনে খায়, কিন্তু অনিতা পরী কিছুতেই জানতো না যে পৃথিবীতে এটাকে আইসক্রিম বলে। আরে আরে, এটা কি? এটা খেয়ে তো আমার পুরো শরীর একদম ঠান্ডা হয়ে গেল। এই গরমে তো স্বস্তি পেলাম আমি। দেখি তো আরো কয়েকটা কিনে খাই, আমার তো খুবই ভালো লাগছে। তাই তো বলি, পৃথিবীর পশু পাখিরা এত ভালোভাবে কি করে আছে? পৃথিবীর পশুদের কাছে যে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আইসক্রিম আছে। এসব কথা বলে অনিতা আরো কয়েকটি আইসক্রিম কিনে খায়। ওর এত আইসক্রিম কিনে খাওয়া দেখে একটা বাচ্চা ওর কাছে আসে আর বলে, আরে আরে, তুমি এত আইসক্রিম কেন খাচ্ছ? পরে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। দেখছো না বাঘ মামা সবার কাছে একটা দুটো করে আইসক্রিম বিক্রি করছে, তাহলে তুমি আবার এত আইসক্রিম কেন খাচ্ছ বলো তো? আমি এগুলো খাচ্ছি কারণ আমার এগুলো খুব ভালো লাগছে। আচ্ছা, এগুলোর নাম কি? তুমি আমাকে কি যেন একটা নাম বললে। এগুলো খাওয়ার পর তো আমার আর গরমই লাগছে না, পুরো শরীর যেন একদম ঠান্ডা হয়ে গেছে। ও মা, তুমি বুঝি এর আগে কখনো খাওনি? না, আমি এর আগে কখনোই খাইনি। আসলে আমি একটা গরিব শিয়ালিনী, তো তাই আমি খাওয়ার টাকা পাইনি গো। আজ আমার কাছে কিছু টাকা ছিল, তাই তো আমি সেটা দিয়ে বাঘ মামার কাছ থেকে আইসক্রিম কিনলাম। তা বলছি, তুমি বলো না এবার এই জিনিসটার নাম কি? এটা হলো আইসক্রিম। আইসক্রিম খেলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, আর এটা আমাদের বনে অনেক প্রচলিত। বাঘ মামার আইসক্রিম খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। ও আচ্ছা, আইসক্রিম। আচ্ছা, এই আইসক্রিম গুলো কি করে বানায়? এরপর সে বাচ্চাটি সবকিছু অনিতা পরীকে খুলে বলে যে কিভাবে আইসক্রিম বানাতে হয়। তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট বাচ্চা। এরপর অনিতা পরী বাচ্চাটাকে ধন্যবাদ জানিয়ে তার রাজ্যে ফিরে আসে আর বলে, তোমরা জানো আমি আজকে পৃথিবীতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখলাম সবাই আইসক্রিম নামে কিছু একটা খাচ্ছে। তা দেখে আমি ওই বাঘের কাছ থেকে আইসক্রিম কিনে খেলাম। খেয়ে বুঝতে পারলাম কেন সবাই ওই আইসক্রিম খাচ্ছে। তখন মল্লিকা পরী বলে, এসব আবার কি বলছো? আইসক্রিম? আইসক্রিম আবার কি? সেটা আবার কি করে? এরপর অনিতা পরী সবাইকে সবটা খুলে বলে। তা শুনে মল্লিকা বলে, আরে বাহ, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম! এই আইসক্রিম যদি পরিরাজ্যে পাওয়া যেত তাহলে আমরাও ওই পৃথিবীর পশুদের মতো একটু স্বস্তিতে থাকতে পারতাম, তাই না বলো?
তোরা চিন্তা করিস না, আইসক্রিম কিভাবে বানাতে হয় তা আমি পৃথিবী থেকে শিখে এসেছি। আমি আজই আইসক্রিম বানাবো, তোরা শুধু একটুখানি অপেক্ষা কর। এরপর অনিতা পরি সে আইসক্রিম বানায় আর সবাইকে আইসক্রিম খাওয়ায়। আইসক্রিম খেয়ে তো সবাই এই গরমে অনেকটা স্বস্তি পায়। বাহ রে অনিতা পরি, বাহ! এই প্রচন্ড গরমে আইসক্রিম খেয়ে সত্যি প্রাণটা যেন আমার একদম জুড়িয়ে গেল রে। বলছি কি অনিতা, আইসক্রিম কি আরো আছে রে? না রে মল্লিকা, সব তো শেষ হয়ে গেছে, সবাইকেই তো খাওয়ালাম বল। অনিতাপুরী এরপর থেকে রাজ্যের সবাইকে আইসক্রিম বানিয়ে খাওয়ায়, কিন্তু এইভাবে সবার চাহিদা পূরণ হয় না। না, এভাবে তো হচ্ছে না, সবার চাহিদাই তো পূরণ করতে পারছি না আমি বরং এক কাজ করি, আমি আইসক্রিম চাষ করা শুরু করি। এতে আমাকে রোজ রোজ আইসক্রিম বানাতে হবে না, আমারও কষ্ট কম হবে। যেমন ভাবনা তেমনি কাজ, অনিতাপুরী আইসক্রিম চাষ করা শুরু করে দেয়। আইসক্রিম সে মাটিতে লাগিয়ে দেয় আর সেই আইসক্রিম থেকে গাছ হয়, আর সেই গাছে অনেক রং বেরঙের আইসক্রিম ধরে। এরপর থেকে রোজ রোজ অনিতাপুরীকে আর আইসক্রিম বানাতে হয় না, আর পরিরাজ্যের সবাই তাদের চাহিদা মতো আইসক্রিম খেত। এভাবে বেশ ভালোই কাটছিল তাদের দিন। আইসক্রিমের কারণে পরিরাজ্যের সবাই স্বস্তিতে থাকতে লাগে। তুই অনেক ভালো কাজ করেছিস অনিতা। আজ তোর বুদ্ধির কারণে আমরা সবাই ভালোভাবে আইসক্রিম খেতে পারছি আর এই গরমে অনেক ভালোভাবে থাকতে পারছি রে। সবাই অনিতাপুরীর কাজের কারণে অনেক খুশি ছিল। সেই পরিরাজ্যে থাকতো এক দুষ্টু ডাইনি। আচ্ছা, পরিরাজ্যের পরীরা এত আরামে থাকছে কি করে? এত গরমের মধ্যেও ওরা এমন স্বস্তিতে থাকছে কি করে? আমার তো মনে হচ্ছে এই গরমে আমি মরেই যাব। বাবারে বাবা, কি গরম! আমি বরং এক কাজ করি, আমি রূপ পরিবর্তন করে রাজ্যের ভিতরে গিয়ে দেখে আসি আসলে ব্যাপারটা কি। ওই পরীদের কষ্টে থাকতে না দেখলে আমার যে মনটা কেমন আনচান আনচান করে। এরপর ডাইনি তার রূপ পরিবর্তন করে রাজ্যের ভেতরে যায় আর খোঁজ নিতে থাকে। ও মা, তুমি বুঝি আমাদের আইসক্রিম চাষের কথা জানো না? ঠিক আছে, চলো আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এই হলো আইসক্রিম। আইসক্রিম খেলে এই গরমে অনেক স্বস্তি পাওয়া যায়। নাও, তুমি একটা খেয়ে দেখো। এরপর মল্লিকা পরী ডাইনিকে আইসক্রিম খেতে দেয়। আইসক্রিম খেয়ে তো ডাইনি ভীষণ খুশি হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। আরে বাহ, আমি যেন একদম অমৃত খেলাম, কি যে ভালো লাগছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আহা, এরকম আইসক্রিম তো বারে বারে খেতে ইচ্ছে করে। আমি বরং আজ রাতে গিয়ে সব আইসক্রিম খেয়ে আসবো, তাহলে এই গরম থেকে একদম স্বস্তি পাবো। ডাইনি রাত হতেই পরিরাজ্যের ভেতরে যায় আর সব আইসক্রিম খেয়ে নেয়। দুদিন যেতেই ডাইনি একদমই অসুস্থ হয়ে পড়ে আর পুরো রাজ্যে ডাইনির আইসক্রিম চুরি করার খবর ছড়িয়ে পড়ে। বেশি আইসক্রিম খাওয়ার ফলে আজ ডাইনির এই অবস্থা। এরপর পরীরা সবাই মিলে ডাইনিকে সুস্থ করে তোলে, তার সেবা যত্ন করে। এতে করে ডাইনিও নিজের ভুল বুঝতে পারে। আমি তোদেরকে একদমই পছন্দ করতাম না রে পরি, তোরা সবাই আমাকে ক্ষমা করে দে। আমি আর কোনোদিনও আইসক্রিম চুরি করব না। আমি আজ থেকে ভালো ডাইনি হয়ে গেলাম রে। তবে হ্যাঁ, তোরা আমাকে দয়া করে তোদের ওই চাষ করা আইসক্রিম একটু খেতে দিস। হ্যাঁ হ্যাঁ ডাইনি, তুমি নিশ্চয়ই আমাদের চাষ করা আইসক্রিম খাবে। আমরা চাই এই গরমে আমাদের পরিরাজ্যের সবাই সুস্থ থাক। আর তুমি আমাদের পরিরাজ্যের বাহিরে হলেও আমাদের ওপর কিন্তু কর্তব্য রয়েছে সবার উপকার করা, কারণ সৃষ্টিকর্তা যে আমাদেরকে সবার উপকার করার জন্যই পাঠিয়েছেন। তবে তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি আমাদের রাজ্যেই থাকবে, কেমন? এসব কথা শুনে ডাইনি অনেক খুশি হয়ে যায় আর পরীদের সঙ্গে পরিরাজ্যে থাকতে শুরু করে। এদিকে অনিতা পরী সাধারণ শিয়ালের রূপ ধারণ করে পৃথিবীতে আসে আর এই গরমের মধ্যে অনেক অনেক আইসক্রিম বিনা পয়সায় বাচ্চা বুড়ো সবাইকে দিয়ে যায় আর সবাই সেই আইসক্রিম পেয়ে বেশ খুশি ছিল।